কন্টিনিউ করতেছিলাম সেটা হলো কেমিক্যাল চেঞ্জের ওয়ান ইম্পর্টেন্ট টপিক, তা হলো লা শাটিলিয়ে প্রিন্সিপাল। লা শাটিলিয়ে প্রিন্সিপাল এটা শেয়ার করতে করতেই ইলেকট্রিসিটিটা চলে গেল। তো যাই হোক, আজকে স্টার্টিং পয়েন্ট স্টার্ট করতেছি একদম যেভাবে নিউ ক্লাস হিসেবে স্টার্ট হয় সেভাবে স্টার্টটা করতেছি। তাহলে লা শাটিলিয়ে প্রিন্সিপাল যদি মেনশন করতে বলা হয় যে লা শাটিলিয়ে প্রিন্সিপাল মেনশন করো, হ্যাঁ, তাহলে পরে লা শাটিলিয়ে প্রিন্সিপালকে আমরা দুইভাবে মেনশন করতে পারি। একটা অপশন হচ্ছে এইভাবে আমরা বলি যে ইফ any change is imposed at equilibrium state, if any change is imposed at equilibrium state, then the position of equilibrium changes, position of equilibrium টাও কি হয়, চেঞ্জ হয়। If any change is imposed at equilibrium state, then the position of equilibrium changes. To neutralize করার জন্য কি নিউট্রালাইজ করতে চাই, the effect of changes, তাহলে এইভাবে আমরা মেনশন করতে পারি যে হোয়াট ইজ লা শাটিলিয়ে প্রিন্সিপাল। তাহলে এটাকে সিম্পল মেনশনিং যে ইফ এনি চেঞ্জ ইজ ইম্পোজড এট ইকুইলিব্রিয়াম স্টেট, দেন দ্য পজিশন অফ ইকুইলিব্রিয়াম চেঞ্জ হবে। তার মানে আমরা যদি ইকুইলিব্রিয়াম স্টেটে কোনো চেঞ্জ করি, কোনো কিছুতে কোনো চেঞ্জ করি, তাহলে ইকুইলিব্রিয়ামটা ঠিক থাকবে না, ইকুইলিব্রিয়ামও কি হবে, মাস্ট বি চেঞ্জ হবে। পজিশন অফ ইকুইলিব্রিয়ামটা কি হবে, চেঞ্জ হবে। কি জন্য চেঞ্জ হবে, টু নিউট্রালাইজ দ্য ইফেক্ট অফ চেঞ্জেস। ইন অ্যানাদার ওয়ার্ড, এটাকে আমরা ইন অ্যানাদার ওয়ার্ড এভাবে বলি যে ইফ ওয়ান কন্ট্রোলিং ফ্যাক্টর like temperature, pressure or concentration is changed, মানে এখানে আমরা চেঞ্জটাকে স্পেসিফিক করে দিলাম যে ইফ ওয়ান কন্ট্রোলিং ফ্যাক্টর লাইক টেম্পারেচার, প্রেসার অর কনসেন্ট্রেশন ইজ চেঞ্জ, দেন তারপরে প্রায় একই সেন্টেন্স, দেন the position of equilibrium তবে একটু চেঞ্জ আনতে চাচ্ছি, then the position of equilibrium is shifted, আরেকটা অল্টারনেটিভ ওয়ার্ডে নিয়ে আসলাম, is shifted, অনেক সময় বলে or moves বলে, ইকুইলিব্রিয়াম মুভ করে, ঠিক আছে, is shifted, শিফট হয়, then the position of equilibrium is shifted such a way, এমন ভাবে শিফট হবে, বুঝাচ্ছে, such a way that the effect of changes be neutralized. Choice is yours. তোমার চয়েস কনসেপ্টটা, তুমি ফার্স্ট ওয়ান কি না সেকেন্ড ওয়ান না এই দুইটাকে মডিফাই করে থার্ড ওয়ান হতেই পারে। মিনিং ঠিক রেখে, আন্ডারস্ট্যান্ডিং ঠিক রেখে, কনসেপ্ট ঠিক রেখে ইউ ক্যান আনসার। তাহলে হোয়াট ইজ লা শাটিলিয়ে প্রিন্সিপাল অ্যাকচুয়ালি, যে তুমি যদি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে কোনো চেঞ্জ ইম্পোজ করো, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামকে তুমি যদি কোনো স্ট্রেস দাও, তাহলে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কিছুক্ষণের জন্য ঠিক থাকবে না,
বাট আফটার এ হোয়াইল সে আবার ঠিক হয়ে যাবে। অনেকটা এরকম, অনেকটা অনেকভাবে অনেক প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়া যায়। যেমন আমি স্টার্টারে যে এক্সাম্পলটা দিতে চাইছিলাম সেটা ছিল এরকম যে কেউ একজন, আমি বললাম না যে ধরো দাঁড়িয়ে আছে এখানে, কোন একজন কেউ এখানে দাঁড়ানো আছে, তুমি যে তাকে একটা ধাক্কা দিলা, এন্ড ওই ধাক্কা দেওয়ার কারণে সে কি হলো, সে একটু সামনে, একটু কি হলো তার জায়গা থেকে সরে গেল, সরে আরেকটা জায়গায় সে কি হলো, তার নতুন একটা পজিশন তৈরি করলো, তার নতুন পজিশন তৈরি করলো, যে পজিশনটা তার আগেই ছিল। এখানে যেভাবে সে দাঁড়ানো ছিল ওখানে সে দাঁড়ানো আছে, কিন্তু তার পজিশনটা চেঞ্জ হয়েছে। কারণ তুমি যে তাকে ধাক্কা দিলা, সেই ধাক্কাটার এফেক্টটা যতক্ষণ পর্যন্ত নিউট্রালাইজ না হইছে বা সে নিউট্রালাইজ না করছে ততক্ষণ পর্যন্ত সে সামনে এগিয়ে গেছে। ঠিক ভাইস ভার্সা তুমি এটাও করতে পারতা, তুমি তাকে টেনে নিয়ে আসতে পারো, টেনে সামনের দিকে টান দিলা, তুমি ধাক্কা না দিয়ে এবার টান দিকে নিজের দিকে, তোমার দিকে টান দিলা, তাহলে সে তখনও তার পজিশন চেঞ্জ করবে, তবে এইবার পজিশন চেঞ্জটা হবে অন্যরকম। অর্থাৎ এইবারকার পজিশন চেঞ্জ হচ্ছে যে সে আরো লেফটে চলে আসবে, লেফটে চলে আসবে। তাহলে তুমি যেভাবে চেঞ্জ আনতেছো সে তার পরেই যাবে। তাহলে এটা আইদার মানে তোমার মুভ করবে রাইটে আর মুভ করবে লেফটে, আইদার এটা ফরওয়ার্ড হবে আর এটাকে ব্যাকওয়ার্ড হবে, আমরা বুঝাতে পারি এইভাবে। এরকম আমরা অনেক অনেক এক্সাম্পল দিতে পারি। তোমরা বিভিন্ন ইনস্ট্রাক্টরের কাছে যাবা, বিভিন্ন টিচারের কাছে ক্লাস করবা, দেখবা যে এক একটা টিচার তার মতো করে এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করবে। অনেকভাবে অনেকগুলো মানে আমরা এক্সাম্পল দিতে পারি, যে এক্সাম্পল দিয়ে আমরা সামনে নিতে পারি এটা। তো চেঞ্জ আনলে পরে কি হবে, পজিশন চেঞ্জ হবে, তাহলে পজিশন চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে পরে এই দিকটাকে আমরা যদি একটু এইভাবে দেখতে চাই, আমরা যদি একটু এইভাবে দেখি, তো দেখো তো, আমরা যদি বুঝি যে ইকুইলিব্রিয়াম মানে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন এন্ড রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন যখন ইকুয়াল, আমরা যদি এটা বুঝি যে rate of forward reaction and rate of backward reaction when equal, it is equilibrium. এটা হলো রেট অফ ফরওয়ার্ড আর এটা হচ্ছে রেট অফ ব্যাকওয়ার্ড। আমরা যদি এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের থাকে, আমাদের যদি এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকে যে এটা রেট অফ ফরওয়ার্ড এন্ড এটা রেট অফ ব্যাকওয়ার্ড, এন্ড ওয়ান্স এটা ইকুয়াল, ওয়ান্স এটা ইকুয়াল, এটাই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তাহলে এইটা এই যে এই যে যেখানটায় এই যে পজিশনটা, এটাই হচ্ছে পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম। এই যে এখানকার এই যে পজিশনটা, এটাই হচ্ছে পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম। এখন মনে করো তুমি যে কোনো রিঅ্যাকশনে, তুমি মনে করো শুরু করছো এক্সপ্লয়েটেড, মনে করো এ প্লাস বি সি প্লাস ডি, এরকম কোন একটা রিঅ্যাকশনে তুমি মানে এটাকে যতবারই করো না কেন, যতবারই করো না কেন, ধরো এখানে 0 মিনিট, এটা 5 মিনিট, এটা 10 মিনিট, এটা 15 মিনিট, এটা 20 মিনিট মিনিট, তাহলে এই রিঅ্যাকশনটা কত মিনিটে ইকুইলিব্রিয়াম আসতেছে? 20 মিনিটে। এই রিঅ্যাকশনটা ততবার 20 মিনিটে ইকুইলিব্রিয়ামে আসবে, ততবার এটা 20 মিনিটে ইকুইলিব্রিয়ামে আসবে যতবার তুমি যেই টেম্পারেচারে রিঅ্যাকশনটা করতেছো, যেই প্রেসারে যে রিঅ্যাকশন করতেছো, যেই অ্যামাউন্ট নিয়ে রিঅ্যাকশন করতেছো, তা যদি তুমি ঠিক রাখো। তুমি যদি তুমি মনে করো 25 ডিগ্রি সেলসিয়াসে টেম্পারেচারে রিঅ্যাকশন করছো, তুমি 1 অ্যাটমসফিয়ার প্রেসারে রিঅ্যাকশনটা করতেছো, আর তুমি মনে করো কনসেন্ট্রেশন 0.5 মোল নিয়ে কাজ করতেছো, তুমি যতবার 25 ডিগ্রি সেলসিয়াসে 1 অ্যাটমসফিয়ার প্রেসারে 0.5 মোলার কনসেন্ট্রেশন নিয়ে কাজ করবা, ততবারই তোমার এক্সপেকটেশন হবে যে 20 মিনিটে ইকুইলিব্রিয়ামে আসবে, ততবারই তোমার এক্সপেকটেশন হবে যে এটা 20 মিনিটেই ইকুইলিব্রিয়ামে আসবে। যেটাকে আমরা এভাবে বলতে পারি যে আমাদের একটা আইডিয়াল কন্ডিশন যদি আমরা চিন্তা করি, যে এখানে ধরো এক্স
আর এইদিকে ধরো ওয়াই, এক্স যদি ওয়াই এর দিকে যায় আর ওয়াই যদি এক্স এর দিকে আসে, এখন এক্স প্রতিদিনই যদি এমন হয় যে সে কতটার সময় বেরোয় এন্ড কিভাবে সে যায়, কিভাবে সে মুভ করে, ওয়াই যদি ঠিক কতটার সময় প্রত্যেক দিনই বেরোয় এবং ঠিক যেভাবে সে পাস হয় সেভাবে পাস হয়, তাহলে এই এক্স আর ওয়াই এর মধ্যে যখন দেখা হবে তখন প্রতিদিনই এক সময় এক জায়গায় দেখা হবে, যেটা যদিও ঢাকা শহরে চিন্তাও করা যায় না। ঢাকা কেন, আসলে চিন্তাও করা যায় না, একটু এদিক সেদিক হইতেই পারে। কিন্তু আমরা বললাম যদি সব ঠিক থাকে, সবকিছু যদি ঠিক থাকে, এখন তুমি একটু ভাবো তো যে কোনো কারণে এক্স ঠিক ওই সময় বেরোতে পারেনি বা এক্স ঠিক ওই স্পিডে যেতেও পারেনি, কোনো একটা গন্ডগোল হয়েছে, তাহলে কি হইতে পারে, ওয়াই এক্স এর কিছু দূর এক্স যেতে যেতেই ওয়াই চলে আসছে, কিন্তু দেখা কি হবে না? দেখা তো হবেই, কিন্তু দেখার যে জায়গাটা সেটা চেঞ্জ হয়ে যাবে। ভাইস ভার্সা, এমন হইলো যে এক্স ঠিকই তার প্রতিদিনকার মতোই যাচ্ছে, কিন্তু ওয়াই ডেইলি যেভাবে মুভ করে বা যেভাবে আসে সেভাবে আসতে পারতেছে না, তাহলে ওয়াই যতক্ষণে আসতেছে ততক্ষণ এক্স চলে গেছে তার কাছে, মিটিং তখন সেখানে। তার মানে মিটিং হবে, কিন্তু মিটিং এর পজিশন চেঞ্জ হতে পারে, মিটিং এর পজিশন চেঞ্জ হতে পারে। তার মানে তুমি যদি সব ঠিক রাখো তাহলে তোমার ইকুইলিব্রিয়াম ঠিক থাকবে, তুমি যদি এর কিছু চেঞ্জ করো তাহলে তোমার ইকুইলিব্রিয়ামও চেঞ্জ হবে, ইকুইলিব্রিয়ামের পজিশন চেঞ্জ হবে। কারণ তুমি যদি টেম্পারেচার চেঞ্জ করো, তোমরা যদি টেম্পারেচার চেঞ্জ করো তাহলে সেটা কি হবে জানো? টেম্পারেচার চেঞ্জ করা মানে কি? টেম্পারেচার ইনক্রিজ করা অথবা টেম্পারেচার ডিক্রিজ করা। আচ্ছা, তুমি যদি টেম্পারেচার ইনক্রিজ করো বা ডিক্রিজ করো, এটা একসাথে ফরওয়ার্ড রিঅ্যাকশন আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এর পরে যাবে না। তুমি যদি টেম্পারেচার ইনক্রিজ করো, এমন হতে পারে সেটা ফরওয়ার্ড রিঅ্যাকশনের পরে যাবে, যেটা ফরওয়ার্ড রিঅ্যাকশনের পরে যাবে পক্ষে যাবে, সেটা কিন্তু ব্যাকওয়ার্ডের পক্ষে যাবে না। তুমি যদি টেম্পারেচার ডিক্রিজ করো, তাতে যদি হয় যে এটা ফরওয়ার্ডের, তাও যদি ফরওয়ার্ডের পরে যায় অর্থাৎ ফরওয়ার্ডের পক্ষে যায়, তাহলে সেটা তো ব্যাকওয়ার্ডের পক্ষে যাবে না। তার মানে তুমি কোনো কিছু চেঞ্জ করতে পারবে না যেই চেঞ্জটা ফরওয়ার্ড রিঅ্যাকশন আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন দুইটাকেই কি করবে, সমান সাপোর্ট দিবে, বা ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ডে দুইটা পক্ষ সমান কাজ করবে এমন না। তুমি যা এখানে কিছু চেঞ্জ করলে এটা একজনের ফেভারে যাবে, হয় ফরওয়ার্ডের ফেভারে যাবে নয় ব্যাকওয়ার্ডের ফেভারে যাবে। তাহলে তুমি যদি কোনো চেঞ্জ আনো তাহলে সেটা হয় ফরওয়ার্ডের ফেভারে যাবে নয় সেটা ব্যাকওয়ার্ডের ফেভারে যাবে, যার কারণে ইকুইলিব্রিয়াম ঠিক থাকে না, ইকুইলিব্রিয়ামের যে পজিশন সেটা ঠিক থাকে না। এই ইকুইলিব্রিয়ামের পজিশন যে অল্টার হয় সেটা কেন হয় বা সেটা যে আসলে হতেই পারে বা সেটাই হওয়া উচিত, এই আন্ডারস্ট্যান্ডিংটা তোমার আসা উচিত, তোমার মধ্যে থাকা উচিত। আর লাসাতিলে সেই কথাটাই বলছে, লাসাতিলে ওই কথাটাই বলতেছে যে ইকুইলিব্রিয়াম থাকবে আন্ডার সাম স্ট্রিক্ট কন্ডিশন, তুমি যদি সেগুলো ঠিক না রাখতে পারো ইকুইলিব্রিয়ামও ঠিক থাকবে না। কিন্তু ইকুইলিব্রিয়াম চেঞ্জ হবে, কিভাবে চেঞ্জ হবে সেটা সে সলিউশন দিয়ে দিচ্ছে। সে বলছে যে এটা এমন ভাবে চেঞ্জ হবে, আবার ইকুইলিব্রিয়াম আসার জন্য যা করতে হয় সেই কাজটা সে করবে, আবার ইকুইলিব্রিয়াম আসার জন্য যে চেঞ্জ আনা দরকার সেই চেঞ্জটাই আনবে। তার মানে ইকুইলিব্রিয়াম সাস্টেইন করতে চায়। এই হচ্ছে লাসাতিলে প্রিন্সিপালের। নাও ভেরি সার্টিন কোশ্চেন, সেটা হলো যে তাহলে আমাকে বলো হোয়াট ইজ দ্য এফেক্ট অফ টেম্পারেচার। এফেক্ট অফ টেম্পারেচার বলা হচ্ছে যে describe the effect of temperature, explain the effect of temperature over an equilibrium। একটা equilibrium on an equilibrium, একটা equilibrium উপরে effect of temperature কি? On equilibrium what is the effect of temperature?
এখন আসো যে যখনই তুমি এক্সপ্লেন করতে যাচ্ছ যে এফেক্ট অফ টেম্পারেচার, তোমার অবজারভেশন থাকতে হবে যে হোয়াট টাইপ অফ রিঅ্যাকশন given to you, what type of reaction is given, কোন ধরনের রিঅ্যাকশন তোমাকে দিল, is it exothermic or is it endothermic? For example, it is exothermic. তার মানে এফেক্ট অফ টেম্পারেচার এক্সপ্লেন করতে হলে তোমাকে ক্যারেক্টারিস্টিক দেখতে হবে রিঅ্যাকশনের, is it exothermic or is this endothermic? For example, nitrogen gas plus hydrogen gas, নাইট্রোজেন গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস, যার থেকে প্রডিউস হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, যেখানে ডেল্টা এইচ এর ভ্যালু -92 কিলোজুল পার মোল, 92 কিলোজুল পার মোল মাইনাস 1 মোল নাইট্রোজেন, 3 মোল হাইড্রোজেন, 2 মোল অ্যামোনিয়া প্লাস 92 কিলোজুল। দেখো, this is one expression of exothermic reaction. This is one expression of exothermic reaction. This is one expression of exothermic reaction. Where del H negative. Where del H negative. This is expression of exothermic reaction. At the same time, this is also the expression of exothermic reaction. That means, in spite of using delta H, কিভাবে এটাকে এক্সপ্রেস করা হয়? তা হচ্ছে প্লাস হিট, তখন অর্থাৎ প্রোডাক্ট প্লাস হিট, তার মানে প্রোডাক্ট প্লাস হিট মানে কি? তার মানে হিট প্রডিউস হইছে। প্রোডাক্ট প্লাস হিট মানে কি? তুমি যদি বলো যে প্রোডাক্ট প্লাস হিট মানে কি, তার মানে হিট প্রডিউস হইছে। তো ইটস ট্রু যে এক্সোথার্মিক রিঅ্যাকশনে হিট প্রডিউস হয়, তাহলে এটা এক্সোথার্মিকের এক্সপ্রেশন, এটাও এক্সোথার্মিকের এক্সপ্রেশন। ওকে, ফাইন। এইবার সিন্স ইউ আর সাপোজ টু গিভেন this is an exothermic reaction, তোমাকে দেওয়া হয়েছে একটা exothermic reaction, তোমাকে এক্সপ্লেন করতে হচ্ছে যে এটার what is the effect of temperature on this reaction, এই রিঅ্যাকশনের effect of temperature কি, on this equilibrium what is the effect of temperature। তখন তোমার কি, তুমি এইরকম বলতেছো যে as the reaction is exothermic, that means heat is evolved here, as the reaction is exothermic, that means heat is evolved here. Now, এখন if temperature increase at equilibrium state, then the reaction rate of reaction is increased backward, rate of reaction বাড়বে backward। যে রিঅ্যাকশন এক্সোথার্মিক, যে রিঅ্যাকশন হিট ইভলভ করে, যে রিঅ্যাকশন এক্সোথার্মিক, যে রিঅ্যাকশন হিট ইভলভ করে, সেই রিঅ্যাকশনে যদি তুমি টেম্পারেচার ইনক্রিজ করো, তাহলে সেই রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ড হয়, রেট অফ রিঅ্যাকশন ব্যাকওয়ার্ডে ইনক্রিজ হয়, তার মানে তুমি যদি এই রিঅ্যাকশনটাতে টেম্পারেচার ইনক্রিজ করো, তাহলে সেটা ব্যাকওয়ার্ডের ফেভারে যায়, তোমাদেরকে জানতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে এই রিঅ্যাকশনটা যে del H নেগেটিভ, সেটা কোন রিঅ্যাকশনের জন্য জানো? ওটা শুধু ফরওয়ার্ডের জন্য। ফর এক্সাম্পল, তোমাকে যদি আমি বলি যে অ্যামোনিয়া গ্যাস থেকে নাইট্রোজেন গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস প্রডিউস হলো, দিস টাইম ডেল্টা H কত? ইউ শুড সে, স্যার, ইট ইজ 92 কিলোজুল পার মোল প্লাস। তার মানে একটা রিঅ্যাকশনের ফরওয়ার্ডের del H আর ব্যাকওয়ার্ডের del H এর ভ্যালু সেম, সাইন নেগেটিভ, এটা ফরওয়ার্ডে এক্সোথার্মিক করে, ব্যাকওয়ার্ডে এন্ডোথার্মিক। তার মানে আমরা আসলে del H লিখতেছি কোনটা? আমরা লিখতেছি ফরওয়ার্ডের del H, আমরা মেনশন করি আসলে ফরওয়ার্ডের del H। আচ্ছা, এসো তাহলে এই রিঅ্যাকশনটা ফরওয়ার্ডে এক্সোথার্মিক, তাহলে ব্যাকওয়ার্ডে এন্ডোথার্মিক। চিন্তা করো, তার মানে ব্যাকওয়ার্ডে সে হিট অ্যাবজর্ব করে, তার মানে তুমি যখন হিট দিচ্ছ সে হিট অ্যাবজর্ব করতেছে, এন্ড অ্যাবজর্ব করে সে ব্যাকওয়ার্ডে যায়, এন্ড ব্যাকওয়ার্ড রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজ হওয়ার সাথে সাথে কি হবে?
ইকুইলিব্রিয়াম কি হবে, লেফটে চলে আসবে। ইকুইলিব্রিয়ামের পজিশন কোন দিকে সরে আসবে, লেফটে সরে আসবে, মুভ করবে লেফটে, শিফট হবে লেফটে। এটা হচ্ছে এফেক্ট অফ টেম্পারেচার if temperature increase, at the same time if temperature decrease then কি হবে, if temperature decrease তার মানে তুমি যদি এই রিঅ্যাকশনটা হিট ইভলভ করে, এই রিঅ্যাকশনটা হিট ইভলভ করে, তুমি যদি রিঅ্যাকশনটা লো টেম্পারেচারে করো, এটা হিট ইভলভ করে, হিট প্রডিউস করে, তাহলে তুমি টেম্পারেচার যদি ওই অবস্থাতে কমিয়ে দাও, হিট কমিয়ে দাও, তাহলে এটা অনেকটা হলো কি জানো, এটা অনেকটা হলো যে তুমি তার পক্ষে কাজ করতেছো। কেমন করে তার পক্ষে কাজ করতেছো, ব্যাপারটা এরকম যে সে হিট প্রডিউস করে, তুমি সেই প্রডিউস হওয়া হিটটাকে সরিয়ে দিচ্ছ, মানে তাকে তুমি হেল্প করতেছো। সে হিট প্রডিউস করতেছে, তুমি হিটটাকে কি করে দিচ্ছ, সরিয়ে দিচ্ছ। তার মানে হিট ডিক্রিজ করা মানে তুমি তার পক্ষে। এই রিঅ্যাকশনটাতে হিট ডিক্রিজ করতেছো মানে এইখানে হিট সে প্রডিউস করে, তো তুমি কি করতেছো, প্রডিউস করতেছিল হিট, তুমি টেম্পারেচার কমিয়ে দিচ্ছ, তার মানে হিটটা নিয়ে গেছে তুমি, যার কারণে এটা আরো ফরওয়ার্ড হবে, তখন আরো কি হবে, ফরওয়ার্ড হবে, কারণ সে আবার ওই হিট প্রডিউস করতে চাইবে না, সে আরো কি হবে, তখন ফরওয়ার্ড হবে। তার মানে এক্সোথার্মিক রিঅ্যাকশন টেম্পারেচার ইনক্রিজ করলে ব্যাকওয়ার্ড, টেম্পারেচার ডিক্রিজ হলে হবে ফরওয়ার্ড। কারণ টেম্পারেচার ইনক্রিজ করলে সেটা তার নেচারের এগেইনস্টে যাবে, আর টেম্পারেচার ডিক্রিজ করলে সেটা তার নেচারের পরে যাবে। এক্সোথার্মিক রিঅ্যাকশনের টাইমে এটা। এখন কথা হচ্ছে যে আমি বুঝলাম যে এইটাতে, এই রিঅ্যাকশনটাতে টেম্পারেচার যেগুলো এক্সোথার্মিক, নট দিস অনলি, যে কোনো এক্সোথার্মিক রিঅ্যাকশনে টেম্পারেচার ইনক্রিজ করলে ব্যাকওয়ার্ড হয়, টেম্পারেচার ডিক্রিজ করলে ফরওয়ার্ড হয়। তাহলে আমাকে যদি কোনোভাবে কোশ্চেন করে যে এমন কোন কন্ডিশন, যে কন্ডিশনে অ্যামোনিয়া প্রোডাকশন ইনক্রিজ হবে, তাহলে অ্যামোনিয়া প্রোডাকশনের জন্য সুইটেবল কন্ডিশন কি, তখন তোমার আনসার হবে যে লো টেম্পারেচার। তখন তোমার আনসার হবে যে অ্যামোনিয়া প্রোডাকশনের জন্য সুইটেবল কন্ডিশন হচ্ছে লো টেম্পারেচার। ওটা হচ্ছে এটা আদার ডিসিশন। এক্সোথার্মিক রিঅ্যাকশন হলে এটা। নাও এসো এন্ডোথার্মিক রিঅ্যাকশন। সেকেন্ড অপশন হলো এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক রিঅ্যাকশনের ফর এক্সাম্পল, এই ফসফরাস পেন্টাক্লোরাইডের রিঅ্যাকশনটা, যে রিঅ্যাকশন গুলোতে তোমার পসিবিলিটি আছে আমি সেগুলোই তো দেখাবো। ফসফরাস পেন্টাক্লোরাইডের ডিসোসিয়েশনে ফসফরাস ট্রাইক্লোরাইড এন্ড ক্লোরিন হয়, যেখানে ডেল এইচ ইকুয়াল টু কত ইভেন সেটাও বলা নাই, তোমার দরকার নাই। তোমার কোনো দরকার আছে যে ডেল এইচ এর ভ্যালু কত? ফর দিস এক্সপ্লেনেশন নট এট অল। তাহলে তুমি শুধু জানতে চাচ্ছ যে ইজ দিস এক্সোথার্মিক অর ইজ দিস এন্ডোথার্মিক। তুমি যখন দেখছো যে ডেল এইচ পজিটিভ, তাহলে এটা সিম্পলি এন্ডোথার্মিক রিঅ্যাকশন। তাহলে তুমি বলতেছো যে অ্যাজ দ্য গিভেন রিঅ্যাকশন ইজ এন্ডোথার্মিক রিঅ্যাকশন, তার মানে হিট কে অ্যাবজর্ব করে, এই রিঅ্যাকশনে হিট অ্যাবজর্ব হয়। তাহলে তুমি যদি হিট ইনক্রিজ করো, যে রিঅ্যাকশন হিট অ্যাবজর্ব করে, তুমি যদি টেম্পারেচার ইনক্রিজ করো, তাহলে তো তার পরে গেল, সেটা তো তাকে ফেভার দেওয়া হইলো। সে হিট অ্যাবজর্ব করে, তুমিও হিট বাড়াইয়া দিছো, তাহলে সেটা তো তার ফেভারে করলা তুমি, তাহলে ফরওয়ার্ড হবে। তুমি যদি তাকে ফেভার করো, ফরওয়ার্ডে যাবে। তাহলে এন্ডোথার্মিক রিঅ্যাকশনে হিট যদি ইনক্রিজ করা হয়, তাহলে হিট অ্যাবজর্ব করবে এন্ড রিঅ্যাকশন মুভ টু ফরওয়ার্ড মোর, বেশি যাবে ফরওয়ার্ডে, কিছুটা বেশি যাবে ফরওয়ার্ডে, এন্ড অ্যাজ এ রেজাল্ট ইকুইলিব্রিয়াম চলে যাবে কিছুটা রাইটে। ভাইস ভার্সা, টেম্পারেচার ডিক্রিজ করব, যে রিঅ্যাকশনে হিট অ্যাবজর্ব করে সেই রিঅ্যাকশনে আমি টেম্পারেচার গেছি ডিক্রিজ করতে, তাহলে সেটা তাকে ফেভার দেওয়া হইলো, এটা তো তার এগেইনস্টে চলে গেলাম। যে হিট অ্যাবজর্ব করে, এই রিঅ্যাকশন হিটটা অ্যাবজর্ব করে, এই রিঅ্যাকশন হিট অ্যাবজর্ব করে, আর আমি কি করতেছি, হিটটাকে ডিক্রিজ করে দিচ্ছি। তার মানে সে নিতে চায় হিট, আমি দিচ্ছি কমায়া,
এভাবে চিন্তা করো না কেন যে আমি টেম্পারেচার কমিয়ে দিচ্ছি যে কিনা হিট অ্যাবজর্ব করে, তাহলে তার এগেনস্টে যাবে, আর যত কাজ তুমি তার এগেনস্টে করবা সে অপোজিট রিঅ্যাকশন দিবে তখন। তার মানে এভাবেও মনে রাখা যায়, এন্ডোথার্মিক রিঅ্যাকশন হাই টেম্পারেচারে ফরওয়ার্ড হবে, লো টেম্পারেচারে ব্যাকওয়ার্ড হবে, সিম্পল সলিউশন। তাহলে এক্সোথার্মিক নাকি এন্ডোথার্মিক তার উপরে বেস করে বোঝা যাবে যে রিঅ্যাকশন মানে ইকুইলিব্রিয়ামের চেঞ্জটা কি হবে এন্ড এফেক্ট অফ টেম্পারেচার কি। এবারে এসো যে এফেক্ট অফ প্রেসার। এফেক্ট অফ প্রেসার, এফেক্ট অফ প্রেসারের আন্ডারস্ট্যান্ডিং ভেরি সিম্পল আন্ডারস্ট্যান্ডিং। এফেক্ট অফ প্রেসার খুব ইজিলি বোঝা যায়, এফেক্ট অফ প্রেসার খুব সহজেই ক্যাচ করা যায়। এফেক্ট অফ প্রেসারটাকে খুব সহজেই ক্যাচ করা যায়। এফেক্ট অফ প্রেসার তুমি যখন এক্সপ্লেন করবা তখন তুমি কি টাইপের রিঅ্যাকশন পাবা। এফেক্ট অফ প্রেসার যখন এক্সপ্লেন করবা তখন কি টাইপ রিঅ্যাকশন পাবা, যার ওয়ান টাইপ রিঅ্যাকশন দিস ইজ, যার ওয়ান টাইপ রিঅ্যাকশন দিস ইজ। এখানে টেম্পারেচার মেনশন করারই দরকার নেই, আমার কাজ নাই ওটা নিয়ে এখন। দ্য অ্যানাদার টাইপ রিঅ্যাকশন দিস ইজ, and the other type reaction is this. The other type reaction is this. তার মানে these are the three types of reaction. যখন তুমি effect of pressure explain করবা তখন you will get these three types of reaction. Whenever you need to explain the effect of pressure, then you will get this type of reaction, this type of reaction, this type of reaction. So from this reaction, what is your observation? Observation হচ্ছে volume increases, volume is increased. এটাতে তোমার অবজারভেশন হচ্ছে volume is decreased, and last হইতেছে no change of volume. তার মানে দেখো তুমি যখন এফেক্ট অফ প্রেসার এক্সপ্লেন করতেছো তোমার অবজারভেশনে থাকবে যে ভলিউম ইনক্রিজ, ভলিউম ডিক্রিজ, নাকি নো চেঞ্জ অফ ভলিউম। তার মানে এখানে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে ভলিউম চেঞ্জ নাও হতে পারে। হিট চেঞ্জ যেমন এক্সোথার্মিক না হলে এন্ডোথার্মিক, বাট হিট চেঞ্জ হবে, কিন্তু ভলিউমের জায়গায় এমন হতে পারে যে ভলিউম চেঞ্জ নাও হতে পারে, ভলিউম চেঞ্জটা নাও হতে পারে। তাহলে পরে দেখো তুমি যখন এইরকম কোন রিঅ্যাকশন দিয়ে বলবে যে এফেক্ট অফ প্রেসার এক্সপ্লেন করো, এন্ড এটা কিন্তু খুব ইজিলি এক্সপ্লেন করতে পারতেছো, তা হচ্ছে এরকম যে তুমি এটা মেনশন করতেছো যে 1 মোল রিঅ্যাকট্যান্ট আর 2 মোল প্রোডাক্ট, 1 মোল রিঅ্যাকট্যান্ট 2 মোল প্রোডাক্ট, সো দ্যাট ভলিউম ইনক্রিজেস, ভলিউম ইজ ইনক্রিজ। তাহলে ভলিউম ইনক্রিজ হইছে, তো যে রিঅ্যাকশনে ভলিউম ইনক্রিজ হয় তুমি যদি ওই রিঅ্যাকশনে প্রেসার ইনক্রিজ করো, মানে এটাতে ভলিউম ইনক্রিজ হচ্ছে, তুমি যদি তার মধ্যে থেকে প্রেসার ইনক্রিজ করো তাহলে ভলিউম তো ডিক্রিজ হবে, তাহলে ভলিউম যেদিকে ডিক্রিজ সেদিকে চলে আসবো আমি। তাহলে আবার ফলো করবো তোমার অবজারভেশন যে এই রিঅ্যাকশনে ভলিউম ইনক্রিজ হয়, আর যে রিঅ্যাকশনে ভলিউম ইনক্রিজ হয় সেই রিঅ্যাকশনে প্রেসার যদি ইনক্রিজ করি তাহলে রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ডে চলে আসে। তার মানে আমি যদি এই রিঅ্যাকশনে প্রেসার ইনক্রিজ করি তাহলে রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড হবে, আর যদি প্রেসার ডিক্রিজ করি তার অপোজিটটা হবে, সিম্পল। আচ্ছা এটার টাইমে 1 মোল এন্ড 3 মোল 4 মোল, তাহলে 4 মোল রিঅ্যাকট্যান্ট 2 মোল প্রোডাক্ট, 4 মোল রিঅ্যাকট্যান্ট থেকে 2 মোল প্রোডাক্ট, তার মানে ভলিউম ডিক্রিজ, মোল নাম্বারের উপর ব্যাপারটা ডিপেন্ড করবে। তাহলে ভলিউম যদি ডিক্রিজ হয় তাহলে তুমি যদি এবার প্রেসার ইনক্রিজ করো তাহলে কি হবে, ফরওয়ার্ড হবে। প্রেসার ইনক্রিজ করলে কি হবে, ফরওয়ার্ড হবে। তাহলে কি অনেকটা এমন না যে এই রিঅ্যাকশনের জন্য এইটার জন্য ফেভারেবল কন্ডিশন কি, লো প্রেসার, এটার জন্য ফেভারেবল কন্ডিশন হচ্ছে লো প্রেসার, আর এটার জন্য ফেভারেবল কন্ডিশন হচ্ছে সেখানে হাই প্রেসার। অর্থাৎ এটার টাইমে প্রেসার ইনক্রিজ করলে ভালো, এটার সময় প্রেসার ডিক্রিজ করলে ভালো। লাস্ট ওয়ানটা হচ্ছে নো এফেক্ট অফ প্রেসার।
কেন নো এফেক্ট অফ প্রেসার? দেখো 1 মোল আর 1 মোল 2 মোল রিঅ্যাকশন আর 2 মোল প্রোডাক্ট অলসো। 1 মোল 1 মোল 2 মোল রিঅ্যাকশন 2 মোল প্রোডাক্ট, মোল নাম্বার ইকুয়াল বোথ সাইডে। সো দ্যাট মোল নাম্বার ইকুয়াল মানে ভলিউম হ্যাজ নো চেঞ্জ, ভলিউম চেঞ্জ নাই। সো দ্যাট যে রিঅ্যাকশনে ভলিউম চেঞ্জ নাই সেই রিঅ্যাকশনে নো এফেক্ট অফ প্রেসার। নো এফেক্ট অফ প্রেসার, রিমেম্বার নো এফেক্ট অফ প্রেসার মানে কি? তার মানে তুমি যদি প্রেসার ইনক্রিজ করো বা ডিক্রিজ করো সেটা তো করতেই পারো, প্রেসার ইনক্রিজ করতে পারো বা ডিক্রিজ করতে পারো, কিন্তু তাতে করে ইকুইলিব্রিয়ামের পজিশন চেঞ্জ হবে না। সেই ক্ষেত্রে ইকুইলিব্রিয়ামের পজিশন চেঞ্জ হবে না, কারণটা হলো মোল নাম্বার যেহেতু দুই দিকে ইকুয়াল, ভলিউম যেহেতু দুই দিকে ইকুয়াল, তুমি যদি প্রেসার ইনক্রিজ করো সেটা দুইজনের পরে যাবে, যার কারণে এখানে প্রেসারের কোনো ইফেক্ট থাকবে না, ইফেক্ট থাকবে না। এটাই হচ্ছে নো এফেক্ট অফ প্রেসারের মানে। তাহলে এফেক্ট অফ প্রেসার যখন এক্সপ্লেন করতে বলবে তখন তুমি এই এক্সপ্লেনেশনটা দিবা। তাহলে লাসাটিলিয়ে প্রিন্সিপাল হচ্ছে ওয়ান মোস্ট কমন টাইপ অফ, মানে যেটা আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে সবসময় মনে রাখবা সিতে কোশ্চেন হবে কেপি এন্ড কেসি রিলেটেড, কেপি এন্ড কেসি রিলেটেড। সি এর কোশ্চেন অল টাইম হচ্ছে যেটা কেপি কেসি রিলেটেড। সি এর কোশ্চেন মানে কেপি কেসি রিলেটেড। কেপি কেসি রিলেটেড মানে কি? হয় কেপি কেসি ডিরাইভ করতে বলবে, নয় কেপি কেসি ক্যালকুলেট করতে বলবে, দ্যাটস অল, এরকম। বাট ডি এর কোশ্চেনটা হচ্ছে মানে মোস্ট অফ দ্য টাইম সি এর কোশ্চেন কেপি কেসি রিলেটেড হয়, আর ডি এর কোশ্চেনটাই হচ্ছে লাসাটিলিয়ে প্রিন্সিপালের উপরে হয়। এইটাই ট্রেডিশন, এইটাই ট্রেডিশন যে কেপি কেসি সিতে দিতে লাসাটিলিয়ে প্রিন্সিপাল, এটাই ট্রেডিশন। তো দ্যাট এই কারণে এটা স্টুডেন্টদের একটা চয়েস ফ্যাক্টর, কারণ এটা একটা সেট হিসেবে আসে সবসময়। ওকে, তো লাস্ট টপিক তা হচ্ছে ভ্যান হক ইকুয়েশন। ভ্যান হক ইকুয়েশন এখন তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি হচ্ছে ভ্যান হক ইকুয়েশন। এর জন্য মাত্র 10 to 15 মিনিট সময় লাগবে। ভ্যান হক ইকুয়েশন যার জন্য 10 to 15 মিনিট টাইম লাগবে। তো দেখো ভ্যান হক ইকুয়েশনটা, ভ্যান হক ইকুয়েশন হচ্ছে এটা, log kp is equal to minus delta h by 2.30 r into 1 by t। এটা হচ্ছে ভ্যান হক ইকুয়েশন, মনে রেখো। রিমেম্বার এটাই হচ্ছে ভ্যান হক ইকুয়েশন, রিমেম্বার এটা হচ্ছে ভ্যান হক ইকুয়েশন, যেটা হচ্ছে log kp is equal to minus delta h by 2.303 r into 1 by t। এটাই হচ্ছে ভ্যান হক ইকুয়েশন, এটাই ভ্যান হক ইকুয়েশন। যখনই ভ্যান হক ইকুয়েশনের কথা আসবে মনে করবা এটাই মিন করতেছি আমরা। এটা হলো ভ্যান হক ইকুয়েশন, log kp equal to minus delta h by 2.303 r into 1 by t। যেখানটায় মনে রাখবা যে কেপি ভার্সাস পি রিলেশনশিপ বোঝানো হচ্ছে, কেপি এর সাথে টি এর রিলেশনশিপ বোঝানো হচ্ছে এখানে, কেপি এর সাথে টি এর রিলেশনশিপ এখানে, রিমেম্বার। তাহলে কেপি এর সাথে টি এর রিলেশনশিপ নিয়ে কোশ্চেন করলে পরে তোমাকে এই ভ্যান হক ইকুয়েশনকে রেফারেন্স দিনে আনতে হবে। কেপি এর সাথে টি এর রিলেশনশিপের কথা যদি আসে তাহলে তোমরা এই ভ্যান হক ইকুয়েশনকে তখন রিকল করতে হবে, এন্ড এই ভ্যান হক ইকুয়েশনের রেফারেন্সে সেটা এক্সপ্লেন করতে হবে। তার মানে অনেকটা এরকম যে যদি বলে যে এফেক্ট অফ টেম্পারেচার অন ইকুইলিব্রিয়াম স্টেট, আবার বলি এফেক্ট অফ টেম্পারেচার অন ইকুইলিব্রিয়াম স্টেট, যদি ওইটা বলে তাহলে পরে লাসাটিলিয়ে প্রিন্সিপাল দিয়ে এক্সপ্লেন করি আমরা।
আর যদি বলে এফেক্ট অফ টেম্পারেচার অন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এফেক্ট অফ টেম্পারেচার অন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সাথে টেম্পারেচারের রিলেশন, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সাথে টেম্পারেচার রিলেশন, সেটা হচ্ছে কেপি ভার্সাস টি, কেপি ভার্সাস টি। এটাই হচ্ছে ভ্যান হফ ইকুয়েশন। এখন এসো ভ্যান হফ ইকুয়েশনের যেটা সিগনিফিকেন্ট তা হচ্ছে ফর এক্সোথার্মিক reaction. Remember, for exothermic reaction, Van Hoff equation থেকে for exothermic reaction, অর্থাৎ কোন রিঅ্যাকশন যদি এক্সোথার্মিক হয় তাহলে log Kp ভার্সাস 1/T গ্রাফ আঁকতে হবে। অর্থাৎ এক্সোথার্মিক রিঅ্যাকশনের জন্য log Kp ভার্সাস 1/T, log Kp ভার্সাস 1/T, log Kp ভার্সাস 1/T যদি আমরা করি তাহলে পাবো কি দেখো, log Kp বাই 1/T। এই গ্রাফ একটা এক্সোথার্মিকের জন্য ড্র করব আর একটা এন্ডোথার্মিকের জন্য ড্র করব। তোমরা জেনে রাখো এক্সোথার্মিকের জন্য ড্র করব, এন্ডোথার্মিকের জন্য ড্র করব এই গ্রাফ। এন্ড এটা আমরা অনেকবার দেখেছি যে তোমার ওই যে আজকে বলি সিতে যেমন বললাম না যে কেপি কেসি দিয়ে কোশ্চেন হবে, আর ডিতে বলেছিলাম না যে লাসাতিলিয়াস দিয়ে হবে, ওইখানে একটা পসিবিলিটি থাকে ডি এর, সেটা হচ্ছে যে ওই লাসাতিলিয়ার ব্যাপারটাকে রিপ্লেস করতে পারি আমরা। সেটা হচ্ছে যে লাসাতিলিয়াটাকে ওখান থেকে রিপ্লেস করে আমরা অ্যান্সারটা ডিতে যে বলতে পারি যে explain the effect of temperature and pressure on equilibrium constant, অর্থাৎ effect of temperature explain করতে বলবো, প্রেসার না সরি, effect of temperature explain করতে বলবো, কিন্তু সেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের উপরে। তাইলে কি হবে জানো, ওই একটু ওই ডিটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে ডি এর ক্ষেত্রে আমি কি বললাম, দুইটা টার্ম থাকে, একটা হলো লাসাতিলি প্রিন্সিপাল যেটা ম্যাক্সিমাম সময় 75% সময়ই লাসাতিলি প্রিন্সিপাল আসবে, এফেক্ট অফ টেম্পারেচার বলবে, এফেক্ট অফ প্রেসার বলবে। কিন্তু মাঝে মাঝে আমরা দেখবো স্পেশালি ইন্টারনাল গুলাতে, মানে কলেজের ইন্টারনাল এক্সামে বেশিরভাগ সময় এটা দেয়। কলেজে ইন্টারনাল কি করে জানো, মোস্ট অফ দ্য টাইম এটাই দেয়, অর্থাৎ log Kp ভার্সাস 1/T, log Kp ভার্সাস 1/T অনেক সময় মেনশন করাই থাকে, log Kp ভার্সাস 1/T দিয়ে এক্সপ্লেইন করো। আর যদি এটা না বলে তাহলে বলবে যে এফেক্ট অফ টেম্পারেচার অন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এই দুইটা যাই বলেন না কেন, এক্সোথার্মিকের জন্য তোমাকে আগে বলতে হবে ভ্যান হফ ইকুয়েশন কি, পরে বলতে হবে এক্সোথার্মিক রিঅ্যাকশনের জন্য log Kp ভার্সাস 1/T গ্রাফটা রিপ্রেজেন্ট করতে হবে বা প্রেজেন্ট করতে হবে। তো এসো আমরা যদি log Kp ভার্সাস 1/T করি, log Kp ভার্সাস 1/T করি, তাহলে কি পাবো যদি সেটা এক্সোথার্মিক হয়? যদি সেটা এক্সোথার্মিক হয় তাহলে একটু ফলো করো, যদি রিঅ্যাকশন এক্সোথার্মিক হয় তাহলে ডেল এইচ নেগেটিভ, যদি রিঅ্যাকশন এক্সোথার্মিক হয় তাহলে তো ডেল এইচ নেগেটিভ, তাহলে মাইনাস ডেল এইচ কি হয়ে যাবে, পজিটিভ না? মাইনাস ডেল এইচ তাহলে কি হবে, পজিটিভ। তাহলে এক্সোথার্মিক এর রিঅ্যাকশন হচ্ছে যে রিঅ্যাকশন, সেই রিঅ্যাকশনে ডেল এইচ তো নেগেটিভ, কিন্তু এখানে তো আছে মাইনাস ডেল এইচ, তাহলে পজিটিভ হবে, তার মানে এটা পজিটিভ। এই ভ্যালুটা তখন এক্সোথার্মিক রিঅ্যাকশন হলে এই ভ্যালুটা পজিটিভ, এক্সোথার্মিক রিঅ্যাকশন হলে এই ভ্যালুটা পজিটিভ। আচ্ছা এটা যদি পজিটিভ হয় তাহলে তো টি ইনক্রিজের সাথে সাথে কেপি ডিক্রিজ হবে, টি ইনক্রিজের সাথে সাথে তো তখন কেপি ডিক্রিজ হবে, কারণ এটা তো পজিটিভ ভ্যালু, তখন তো টি যত ইনক্রিজ হবে কেপি তত ডিক্রিজ হবে। তাহলে কেপি এর সাথে টি এর কি রিলেশন, কেপি এর সাথে টি এর রিলেশন ইনভার্সলি প্রপোর্শনাল, কিন্তু এটা তো 1/T। তাহলে log Kp ভার্সাস 1/T করলে কি পাবো আমরা, ডাইরেক্টলি প্রপোর্শনাল। মনে করতে পারো যে একটা লাইন নিতে করে দিলাম, কিন্তু এইটাই ভুল হইলে সব শেষ। তাহলে log Kp ভার্সাস 1/T যদি রিঅ্যাকশন এক্সোথার্মিক হয় তাহলে তোমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে টি এর সাথে রিলেশন কেপি রিলেশন তখন হলো ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ টি ইনক্রিজের সাথে সাথে কেপি ডিক্রিজ হবে, টি ইনক্রিজের সাথে সাথে কেপি ডিক্রিজ হবে, যেটা তুমি রিপ্রেজেন্ট করতেছো log Kp ভার্সাস 1/T দিয়ে। অর্থাৎ log Kp ভার্সাস 1/T দিয়ে বুঝায় দিচ্ছ যে 1/T এর সাথে সে ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে টি এর সাথে হলো ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে টি এর সাথে কেপি রিলেশন কি বুঝে গেলাম।
এটা যদি এক্সোথার্মিক রিঅ্যাকশন হয় তাহলে করলাম, আর যদি এন্ডোথার্মিক রিঅ্যাকশন হয় তাহলে তোমরা বলবা যে ন্যাচারালি এটা অপোজিট হবে। কিন্তু এমন যদি ব্যাড লাক হয় যে এটা চলে গেল এন্ডোতে আর এন্ডোটা চলে আসছে এক্সোতে, তাহলে অবস্থা কি হবে বুঝলো। এই জন্য খুব কেয়ারফুল থাকতে হবে যে এটা এক্সোথার্মিক, এটা ব্যান্ড অফ ইকুয়েশন থেকে মিলিয়ে নিতে হবে। এক্সোথার্মিক রিঅ্যাকশন টি এর সাথে রিলেশন হচ্ছে, যেহেতু এটা পজিটিভ হয়ে যাবে তাই টি এর সাথে ইনভার্স 1/t এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। আর যদি হয় এন্ডোথার্মিক রিঅ্যাকশন, তোমার দেওয়া রিঅ্যাকশন যদি হয় এন্ডোথার্মিক, যদি হয় এন্ডোথার্মিক রিঅ্যাকশন তাহলে পরে লগ কেপি ভার্সাস 1/t কি হবে? একই কথা যে লগ কেপি ভার্সাস 1/t এখন কি হবে। এন্ডোথার্মিক মানে তো ডেলেজ পজিটিভ, এন্ডোথার্মিক মানে তো ডেলেজ পজিটিভ। আচ্ছা ডেলেজ যদি পজিটিভ হয় তাহলে তো মাইনাসই থেকে যাবে, ডেলেজ যেহেতু পজিটিভ তো এটা নেগেটিভ, ডেলেজ যেহেতু পজিটিভ তো এটা নেগেটিভ। এখন এসো তো যে এটা যদি নেগেটিভ হয় তাহলে তো এবার টি ইনক্রিজের সাথে সাথে নেগেটিভ ভ্যালু কমবে, টি ইনক্রিজের সাথে সাথে এবার নেগেটিভ ভ্যালু কমবে, তো নেগেটিভ ভ্যালু যত কমবে কেপি তত বাড়বে। টি ইনক্রিজ হইলে নেগেটিভ ভ্যালু কমবে, টি ইনক্রিজ হইলে নেগেটিভ ভ্যালু কমবে, তাহলে ডিক্রিজ হবে, তাহলে নেগেটিভ ভ্যালু ডিক্রিজ হলে তো কেপি ইনক্রিজ হবে, তাহলে টি ইনক্রিজ কেপিও ইনক্রিজ, টি ইনক্রিজ কেপিও ইনক্রিজ। এবার যদি রিঅ্যাকশন এন্ডোথার্মিক হয় তাহলে টি এর সাথে এন্ডোথার্মিক রিঅ্যাকশনে কেপি আর টি এর রিলেশন কি ডিরেক্টলি প্রপোর্শনাল, কিন্তু 1/t এর সাথে এবার কি হবে ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে তখন হবে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এক্সোথার্মিক রিঅ্যাকশন আর এন্ডোথার্মিক রিঅ্যাকশন দিয়ে তোমাকে যদি বলে যে এক্সপ্লেইন দা effect of temperature on equilibrium constant by using log Kp versus 1/t, তাহলে পরে তুমি অ্যান্সারটা কিভাবে করবা, এটা আমার শীটে তো অ্যান্সার করাই আছে। তারপরেও বলি তোমরা ব্যান্ড অফ ইকুয়েশন মেনশন করতে হয়, তারপরে এক্সোথার্মিক রিঅ্যাকশন নিয়ে বলতে হয়, তারপরে এন্ডোথার্মিক রিঅ্যাকশন নিয়ে বলতে হয়, তারপরে দুইটা লগ Kp ভার্সাস টি এর যে গ্রাফ সেটা এক্সোথার্মিকের জন্য ড্র করতে হয়, সেটা এন্ডোথার্মিকেও এসেও ড্র করতে হয়, করে এটাকে অ্যান্সার করতে হয়।